স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বিসিএস পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। পুরো বাংলাদেশের কম মানুষ বুকে আশা নিয়ে বিসিএস দেবে না। বেশিরভাগ স্টুডেন্ট লাইফ থেকেই একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএসের জন্য পড়ে। নিশোর কিছুই করা হয়নি, তার মুখস্থ করার ক্ষমতা অনেক, সহজেই কোনো কঠিন বিষয়ও বুঝে যায়। এখন এই কয়েক মাসে প্রস্তুতি নিতে হলে খুব খাটতে হবে তাকে, তার উপর অনেক সময় প্রয়োজন। সময় সে পড়াশোনায় দিতে পারবে, সেটার সমস্যা নেই। বেকার ছেলেটার আবার ব্যস্ততা আছে নাকি? তবে কিছু প্রয়োজনীয় বই, নতুন পুরনো খবরের কাগজ এসব কিনতে বেশ কিছু টাকার প্রয়োজন হবে। বাবার থেকে টাকা সে চাইতে পারবে না, টাকা চাওয়া তো দূরের কথা, এই মুখ নিয়ে বাবার সামনেই উপস্থিত হতে পারবে না সে। নিশো বাবার দোষ দিতে পারে না, সব বাবারাই চায় তার ছেলে কিছু করুক। তার সমবয়সী সবাই কোথাও না কোথাও কিছু না কিছু করছে, শুধু সেই একমাত্র ব্যক্তি যে ভবঘুরে হয়ে বেড়াচ্ছে। কিছু একটা মাথায় আসতেই বোনের ফোনে কল লাগালো সে। রিং হচ্ছে আর তার বুক কাঁপছে। ফোনে ব্যালেন্সের পরিমাণ কম, কথা তো বলা সম্ভব হবেই না। তোয়া যদি কল রিসিভ করে তাহলে পরবর্তীতে মিস কল দেওয়ার পয়সাও থাকবে না। বড় ভাই হয়ে বোনকে মিস কল দিতে বিবেকে বাঁধল তার, কিন্তু উপায় নেই। কল রিসিভ হলো না। তোয়া হয়তো কল কেটে দিল। মুখে হাসি ফুটল নিশোর। মুহূর্তের মধ্যে ওপাশ থেকে কল ব্যাক এলো। নিশো কল রিসিভ করতেই তোয়া ওপাশ থেকে স্নিগ্ধ কণ্ঠে বলে উঠল, কেমন আছিস ভাইয়া? তোর শরীর ভালো তো? মৃদু হাসিটা এবার প্রশস্ত হলো। এই মেয়েটা তার মায়ের পরের অবস্থানে আছে, যার সাথে কথা বললে অটোমেটিক হেসে ফেলে সে। কি প্রশান্তি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আর মা? সবাই ভালো আছি। কি করছিস? শুয়ে আছি। তুই? আমি খেয়ে রুমে আসলাম মাত্র। না, তবে এখনই খেতে যাব। একটা কথা ছিল। হ্যাঁ বল। আমার কিছু টাকার প্রয়োজন, বুঝলি? কিছু বই কিনতে হবে। কিসের বই? ভাবছি বিসিএস দেব। সত্যি? হ্যাঁ। এত খুশি হচ্ছিস যেন বিসিএসে পাশ করে গেছি। তো খুশি হব না? আমি জানি আমার ভাইয়া পরীক্ষা দিলেই পাশ করে যাবে। এত সুন্দর বুদ্ধি তোর মাথায় ঢোকালো কে? বলতে গিয়েও থেমে গেল নিশো। সে বলতে পারল না। একটা অদ্ভুত সুন্দর মেয়ে তার মাথায় এই বিসিএসের ভূতটা প্রেরণ করছে। মেয়েটাকে শাড়ি আর দুই পাশে বেনি করলে অসম্ভব সুন্দর দেখায়। চেয়ে থাকতে ইচ্ছা করে, তবে এক পলকে চেয়ে দেখার সুযোগ হয়ে ওঠেনি। তার কথা কানে পৌঁছলে চোখ বন্ধ করে অনুভব করতে ইচ্ছা হয়। ইচ্ছে হয় সব কিছু থামিয়ে শুধু তার কথা শুনতে। আর হাসি, মাঝে মাঝে তো তার হাসির হৃদস্পন্দনটার গতি বাড়িয়ে দেয়। মেয়েটা সংসারের সাথে তাকেও সামলে নিচ্ছে। নিশোকে চুপ থাকতে দেখে তো আবার বলে উঠল, কিরে, কিছু বলছিস না কেন ভাইয়া? গলা খাঁকারে দিয়ে নিজেকে সংযত করে নিল নিশো। বলল, আমিই ভাবলাম, আচ্ছা শোন, আমার নন একাডেমিক যে বইগুলো আছে না, ওগুলো বিক্রি করলে 20-25 হাজার আরামসে উঠে যাবে। তুই সেখান থেকে বেছে বেছে মোটা মোটা উপন্যাসের সব বইগুলো নিয়ে সেখান থেকে 7-8টা বইয়ের ছবি তুলে আমাকে পাঠিয়ে দে। এই কয়েকটা সেল দিলে হয়তো আমার প্রয়োজন আপাতত মিটবে। পরে না হয় কিছু করতে পারলে আবার ওই বইগুলো কিনে ফেলবো। নিশোর বই পড়ার অভ্যেস অনেক দিনের। স্কুল লাইফ থেকেই টাকা বাঁচিয়ে এখন অবধি 300-400 মতো বই সংগ্রহ করেছে সে। অনেক টাকার বই কিনেছে সে। রুমের এক পাশ ভর্তি শুধু বই আর বই। রুমে ঢুকলেই কেমন শান্তি শান্তি লাগতো তার। এখানে এই রুমে কোনো বই নেই, বই ছাড়া সময়ও কাটতে চায় না তার। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। নিশো দরজার দিকে তাকিয়ে ফোনটা মুখের কাছে নিয়ে বলল, ছবিগুলো আমাকে পাঠিয়ে দে। কে যেন এসেছে, আমি ফোন রাখছি। মায়ের খেয়াল রাখিস, বাবাকে সাবধানে চলাফেরা করতে বলিস। ফোনটা বিছানায় রেখে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল নিশো। বাহিরে সাদা রঙের ঝরঝেটের 3 পিস মাথায় শিফনের ওড়না দিয়ে প্রায় অষ্টাদশী সেই রমণী দাঁড়িয়ে আছে। তার পোশাক এবং অবয়ব বলে দিচ্ছে সে মাত্রই গোসল শেষ করে বেরিয়েছে। চুল থেকে পানি এখনও ঝরছে। সমস্ত কায়ায় যেন একটা স্নিগ্ধ রূপ বিরাজ করছে। কিছু বলবে? জি, খেতে আসুন। বাবা আপনার জন্য অপেক্ষা করছে। আবির ফিরেছে? না, ভাইয়া বাইরে লাঞ্চ করে নিবে। আপনি আসুন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসুন। একটা কথা, হুম। একা একা খারাপ লাগছে বেশি? না, খারাপ লাগছে না। আচ্ছা আসুন।
আর দেরি করলো না ফালাক, সোজা হেঁটে গিয়ে বাসায় ঢুকলো। নিশো দরজাটা লক করে নিজেও ছুটলো দুপুরের ভোজ সম্পন্ন করতে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। দুপুরের খাওয়া শেষ করে জাবেদ সাহেব ঘুমিয়েছেন। নিজের হাত দিয়ে আপাতত তিনি কিছুই করতে পারছেন না। রাবেয়া বেগম নিজেই খাইয়ে দিচ্ছেন, প্রয়োজনীয় সব কাজ করে দিচ্ছেন। জাবেদ সাহেব ঘুমোলে রাবেয়া বেগম মেয়ের রুমে আসলেন। ফালাক বইয়ের পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখছিল। মাকে রুমে আসতে দেখে বই বন্ধ করল সে। রাবেয়া বেগম বিছানার এক পাশে বসলেন। পড়া হচ্ছিল? জি আব্বাজান। কি পড়ছিলেন? আমাকে যে সাবজেক্ট গলা টিপে মেরে ফেলতে চায় সেটা। আইসিটি? ইয়েস। আপনি আপনার মেয়ের শত্রুকে চিনে গিয়েছেন। আপনার জন্য কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে থাকছে একটা ফ্লাইং কিস। রাবেয়া বেগম মুচকি হাসলেন। পা উঠিয়ে বসতেই ফালাক চেয়ার ঘুরিয়ে মায়ের দিকে ফিরে বলল, মা, জি বলুন। সিরিয়াস মোডে চলে এসো। আসলাম, বল। আমার কিছু টাকা লাগবে। কেন? লাগবে, কারণ বলতে পারবো না। ভরসা রাখতে পারো, তোমার মেয়ে বাজে খরচ করবে না। আমার মেয়েকে আমি চিনি, তবু একটু আগ্রহ হলো, এই আর কি। কত টাকা লাগবে? অল্প, বেশি না। কত অল্প? এই ধরো 7-8 হাজার। 7,000 নাকি 8,000? 8 হাজার দিলে ভালো হয়, তবে 7 হাজারেও চলবে। বই কিনবো। এখন কিসের বই? উপন্যাস। আমার উপন্যাস পড়তে ইচ্ছে করছে। সামনে তোমার পরীক্ষা, এখন কোনো উপন্যাস না। আমার এক্ষুনি সংগ্রহ করতে হবে, নইলে আমার ভালো লাগবে না। আমার বই লাগবেই। পড়াশোনাও ঠিক মতো করবো, আমি কথা দিলাম। তুমি নিশো ভাইয়ার থেকে খোঁজ রেখো আমি কেমন পড়ছি না পড়ছি। রাবেয়া বেগম ভ্রু কুচকালেন। এত টাকার বই কিনতে হবে? হ্যাঁ, কখন টাকা লাগবে? সন্ধ্যায়। আমাকে টাকা দিও, আমি নিশো ভাইয়াকে বলবো অনলাইনের পেজে সেন্ড মানি করে দিতে। বই 3-4 দিনে চলে আসবে। ঠিক আছে। মুচকি হাসল ফালাক। মাকে ইশারায় চুমু দিয়ে বলল, মাথায় তেল দিয়ে দিবে? চলো বাসার সামনে বসে গিয়ে, চেয়ার বাইরেই আছে। ঠিক আছে, তুমি যাও, আমি তেল নিয়ে আসছি। মা বেরিয়ে যেতেই স্বস্তির শ্বাস ফেলল ফালাক। মৃদু হেসে নিশোকে ভেবে মনে মনে বলল, সম্ভব হলে আমার সবকিছু আমি আপনাকে দিয়ে দিতাম। আপনি চাইলে আমাকেও। আপনার সেই দিনটা আমার দেখার খুব শখ, যে দিনটায় আপনার মুখে প্রাপ্তির সাফল্যের হাসি ফুটবে। আমি নিজের মনকে জানাতে পারবো আমি হেরে যাওয়া মানুষকে হৃদয়ে জায়গা দিইনি। 6:40। 7টা বাজতে খুব বেশি দেরি নেই। নিশো বাহিরে থেকে এসে তোয়ালেটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। মাগরিবের পর মসজিদের সামনের ফাঁকা মাঠটায় পাশের মাদ্রাসার ছেলেদের সাথে এতক্ষণ ফুটবল খেলেছে সে। ঘেমে একাকার অবস্থা। গোসল না করলে সাথে থাকা যে কেউ ঘামের গন্ধে নাক সিটকাবে। রাবেয়া বেগমের কথা অনুযায়ী আজ থেকে ফালাককে পড়াতে হবে। প্রথম দিনে অন্তত অস্বাভাবিক কিছু হোক, সেটা নিশো চায় না। এর আগে ফালাকের সাথে খুব বেশি সময় একসাথে কাটানো হয়নি। সম্পর্কটা অন্যান্য চাচাতো ভাই বোনদের মতো নয়। ভেতরে ভেতরে একটু অস্বস্তি অনুভব করছে সে। গোসল শেষ করে বের হলো নিশো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশ অন্য রূপে আবিষ্কার করলো। গোসলের পর চুলগুলো যেন আরও বড় লাগছে। চুলে ঘন লোমশ ভ্রুযুগল ঢাকা পড়েছে। চাপ দাড়ি পুরো গাল জুড়ে অবস্থান করছে। কিছুদিন আগেও কিছু কিছু জায়গা একটু ফাঁকা ছিল, কিন্তু এখন সেটা নেই। বলিষ্ঠ দেহ আগের চেয়ে ফর্সা লাগছে। নিজের এত এত সৌন্দর্যের মাঝে ঠোঁটের দিকে নজর গেল তার। ঠোঁটের বর্ণ গাঢ় খয়েরি হয়েছে। সিগারেটখোর হিসেবে তাকে দেখে যে কেউ চিহ্নিত করতে পারবে। কম সিগারেটের ধোঁয়া তো মেশে নিয়ে এই ঠোঁটে পুড়বে না। মাথা ভালোভাবে মুছে কালো রঙের শার্টটা পরে নিল সে। লুঙ্গি পাল্টে প্যান্ট পরে এদিক ওদিক হাতের ঘড়িটা খুঁজল, পেল না। এদিকে ও বাড়িতে যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে ভেবে ফোন স্ক্রিনের সময় দেখল। এখনও হাতে 7 মিনিট সময় আছে। ইন্টারমিডিয়েটের বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা নিতে ইউটিউবে চলে গেল। সময় যখন কাটায় কাটায় 7টা, তখনই আরেকবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিকঠাক লাগছে কিনা সেটা দেখে নিল। আজ নিজের প্রতি নিজের এত খেয়াল দেখে নিশো নিজেই অবাক হচ্ছে। কই, আগে তো নিজের প্রতি নজর দিতে ইচ্ছে করেনি তার।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আজ কেন এত অস্বাভাবিক লাগছে নিজেকে? শ্বাস টানলো সে। নিজেকে স্বাভাবিক করার বৃথা চেষ্টা করলো, কোনোভাবেই স্বাভাবিক হতে পারছে না সে। মেয়েটার সাথে টানা 1 ঘন্টা সময় সামনাসামনি বসে কাটাতে হবে, কি দম বন্ধকর অবস্থা। চিন্তা কমাতে একটা সিগারেট প্রয়োজন। দ্রুত পায়ে বিছানার দিকে গেল সে। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিল সে। সেখান থেকে একটা সিগারেট নিয়ে আগুন ধরিয়ে ঠোঁটে ছোঁয়ালো সে। বালিশের পাশেই থাকা কালো হালকা গোল ফ্রেমের চশমাটা পরে নিল। সিগারেটটা বাহিরে শেষ করবে ভেবে দরজাটা লক করে ফালাকদের বিল্ডিংয়ের দিকে হাঁটা ধরল। না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমারে কাটে না রে, ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। গানটা শেষ করতেই দরজার দিকে চোখ গেল ফালাকের। নিশো দাঁড়িয়ে আছে। কখন এসেছে বুঝতে পারেনি ফালাক। ফালাকের জন্য রাবেয়া বেগমের মন খারাপ ছিল বলে মায়ের মন ভালো করতে মাকে গান গেয়ে শোনাচ্ছিল সে। শেষে মায়ের গলা জড়িয়ে গানে ব্যস্ত থাকায় দরজার দিকে খেয়াল করেনি সে। উঠে দাঁড়াতেই নিশোকে দেখে জোরপূর্বক হাসি ফোটালো ঠোঁটে। লজ্জা লাগছে তার। গান কি নিশো শুনে নিল? ফালাকের থ মেরে দাঁড়িয়ে থাকা দেখে নিশো বলে উঠল, আসবো? রাবেয়া বেগম চকিতে পেছনে ফিরে তাকালেন। নিশোকে দেখে মৃদু হেসে বললেন, আরে নিশো যে, আয় বাবা ভেতরে আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। নিশো ধীর গতিতে ভেতরে প্রবেশ করলো। ফালাক মাঝখান থেকে সরে দাঁড়ালো। রাবেয়া বেগম উঠে দাঁড়ালেন, মৃদু হেসে বললেন, আইসিটি, ইংরেজি, বাংলা এই 3টে দেখিয়ে দিবি মেয়েকে। 1 ঘন্টায় তো হবে না, 1.5 ঘন্টা একটু সময় দিস বাবা। নিশো হাসূচক মাথা নাড়ালো। সরস দৃষ্টি ফেলে বলল, আমি তো ফ্রিই থাকি চাচি, এর চেয়েও বেশি সময় দিতে আমার বাধবে না। রাবেয়া বেগম মৃদু হাসলেন। এই ছেলের কাজ কথায় সর্বদা তৃপ্তি পান তিনি। ফালাকের দিকে চেয়ে বললেন, ভাইয়াকে জ্বালাবি না একদম, মন দিয়ে পড়বি। রেজাল্ট খারাপ কিন্তু কোনোভাবেই মেনে নিব না আমি। আর নিশো, 1 সপ্তাহে যা পড়াবি সেটা একটা করে পরীক্ষাও নিবি, আমি নম্বর দেখব ওর। এই মেয়ে অন্য সব দিকে 100তে 100, শুধু পড়তেই চায় না। শেষের কথাটা নিশোর দিকে তাকিয়ে বললেন রাবেয়া বেগম। নিশো মাথা নাড়ালো। রাবেয়া বেগম আরও 2-1টা কথা বলে রুম থেকে বেরিয়ে গেলেন। ফালাক এগিয়ে এসে টেবিলের এক পাশের চেয়ার টেনে বের করে নিশোকে উদ্দেশ্য করে বলল, বসুন। নিশো পরিমিত হাসল। ফালাকের কথা মতো চেয়ারে গিয়ে বসল। ফালাক টেবিলের অপর প্রান্তে আরেকটা চেয়ার বের করে সেখানে বসল। ক্লাস হচ্ছে না, পরীক্ষার কতদিন বাকি? হিসেব করলে 3.5 মাসের মতো, 4 মাস সময় নেই। কলেজে কোচিং চলে? হ্যাঁ চলে, কিন্তু ওখানে তো এখন কিছু বুঝিয়ে দেয় না, সেরকম শুধু রিভাইজ আর রিভাইজ। আমি যেটা বুঝি না সেটা জিজ্ঞেস করতে লজ্জা লাগে আমার। নিশো মুহূর্ত কয়েক স্থির চোখে ফালাকের দিকে চেয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস মোচন করে বলল, প্রথম 1/2 ঘন্টা ইংরেজি, দ্বিতীয় 1/2 ঘন্টা বাংলা, আর তারপর আইসিটি। এখন ইংরেজির সময় চলছে, সুতরাং 5 মিনিট সময় দিলাম। ইংলিশ গ্রামারের সূচিপত্র দেখে আমাকে জানাও কোনটায় কোনটায় সমস্যা, কোনটা প্রথমে পড়তে হবে। তোমার সমস্যা থেকে সমাধান শুরু হোক। নাও স্টার্ট করো। ফালাক আর কথা বাড়ালো না। বাধ্য মেয়ের মতো প্রথম দিন পড়া শুরু করলো। এমনিতেও সে অবাধ্য হওয়ার মতো মেয়ে নয়। সময়ে অসময়ে কোনো কিছু চলমান থাকলে সেটা তার পছন্দ হয় না, সুতরাং সে সব কিছু ভুলে পড়ায় মন দিল। নিশুরও কোনোভাবে এতটা সময়ে একটু অস্বস্তিতে পড়তে হলো না। অন্য সময় যেমন ফালাক ছোট ছোট বাক্যে বেশ অন্যরকমভাবে তার সাথে কথা বলে, সেটার ভিন্নতা প্রকাশ পেল এবার। তবে ফালাকের মুখে আজ হাসিটা দেখতে পায়নি সে। মাঝে মাঝেই কেশে উঠেছে। ফালাককে দেখে অসুস্থও লেগেছে তার কাছে। ঘড়িতে 8:45। সময় কিভাবে এত তাড়াতাড়ি গেল বুঝতেই পারল না কেউ। ফালাক হঠাৎ ঘড়ি দেখে বলল, অনেক সময় চলে গিয়েছে তো, 8:45 বাজে। আজকের মতো এই অবধি থাকুক তাহলে। বাসায় কিন্তু পড়তে হবে একা একা, শুধু প্রাইভেট পড়লে রেজাল্ট ভালো হবে না। হ্যাঁ পড়বো। তাহলে আমি আসছি। পড়ার সময় কোনো কিছু না বুঝলে চিহ্নিত করে রাখবে।
এখন আর রুমে যেতে হবে না, একদম খেয়েই যান, আমি মাকে বলছি। বলেই কেসে উঠল ফালাক। সাদা দুটো গাল যেন রক্তবর্ণ ধারণ করলো, চোখ ভিজে উঠল। নিশো প্রশ্ন করে বসলো। ঠান্ডা লেগেছে? ফালাক উত্তর দেওয়ার আগেই নিশোর ফোনটা হঠাৎ বেজে উঠল। নিশো পকেট থেকে ফোনটা বের করার জন্য দাঁড়াতেই ফালাক চিৎকার দিয়ে উঠল। নিশো অবাক হয়ে ফালাকের দিকে তাকালো। ফালাক চোখ বন্ধ করে নিয়েছে। নিশো অনুভব করলো সে ফালাকের পায়ের উপর পা রেখেছে, সাথে সাথে পা সরিয়ে নিল সে। ফালাক চোখ খুলল, চোখ দুটো টলমল করছে। নিশো অবাক হলো, এটুকুতেই চোখে পানি। আমতা আমতা করে বলল, সরি, আসলে আমি আমি খেয়াল করিনি। কলটা কেটে আবার ফালাকের দিকে তাকালো। এতক্ষণে পাশের রুম থেকে রাবেয়া বেগম ছুটে এসেছেন। মেয়ের চিৎকার কানে পৌঁছাতেই দৌড়ে এসেছেন তিনি। রুমে ঢুকে ফালাককে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কি হয়েছে মা? ফালাক মুহূর্ত কয়েক মৌন থেকে বলল, আমি দাঁড়ানোর সময় টেবিলের সাথে পায়ে লেগেছে, রক্ত বেরোচ্ছে হয়তো ওখান থেকে। রাবেয়া বেগম আফসোসের সাথে বলে উঠলেন, ইস, কেন যে রান্নাঘরে যেতে গেলি তখন? বিপদ লেগেই আছে। নিশু কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি হয়েছে পায়ে? পা কেটেছে। কিভাবে কাটলো? মার হাত থেকে মপ পড়ে ভেঙে গিয়েছিল। আমি তখন রান্নাঘরে যেতে ফ্লোরে থাকা ভাঙা অংশের একটু পায়ে ঢুকে গিয়েছিল আমার। নিশু চোখ খিচে বন্ধ করে নিল। কপালে হাত দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো। পায়ের দিকে তাকিয়ে দেখলো ফালাক পা একটু উঁচু করে এক পায়ে মাকে ধরে দাঁড়িয়ে আছে। মেঝেতে সাদা টাইলসের রক্ত স্পষ্ট দেখতে পেল সে। অপরাধ বোধ হচ্ছে তার, কেন যে তাড়াহুড়ো করে দাঁড়াতে গেল তখন। পায়ে ব্যান্ডেজ নেই দেখে রাবেয়া বেগমের দিকে তাকালেন, তাকিয়ে বলল, চাচি, বাসায় স্যাভলন আর ব্যান্ডেজ হবে? রাবেয়া বেগম মাথা নাড়ালেন। হ্যাঁ আছে তো। একটু এনে দেবেন প্লিজ? হ্যাঁ আমি এনে দিচ্ছি। রাবেয়া বেগম ফালাককে বিছানায় বসিয়ে দিয়ে দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স এনে নিশোর হাতে ধরিয়ে দিলেন। নিশো চেয়ার টেনে বিছানার কাছাকাছি এসে বসলো। ইতস্তত করতে করতে ফালাকের পা স্পর্শ করলো। মাথা নিচু করে চোখ বন্ধ করে নিল ফালাক। কি একটা মনে করে পা সরিয়েও নিল। বলল, আপনি আমার বড়, পায়ে হাত দেওয়া বিষয়টা ভালো দেখাচ্ছে না, এগুলো আমার কাছে দিন, আমি পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে নিচ্ছি। নিশো ফালাকের পা আবার নিজের হাতে নিল। বলল, সব ডাক্তার নিশ্চয়ই তোমার ছোট না? আপনি তো ডক্টর না। পাশের রুম থেকে জাবেদ সাহেবের স্বর ভেসে এলো। রাবেয়া বেগম বাহিরের দিকে একবার দেখে বললেন, মা, ভাইয়াকে একটু ব্যান্ডেজটা লাগিয়ে দিতে দে, আমি এসব পারি না। আবির থাকলেও নিজেই দিত। তোর বাবা ডাকছে, দেখি কি হলো। রাবেয়া বেগম বেরিয়ে গেলেন। নিশো স্যাফলনের শিশির ক্যাপ খুলে তুলোতে মাখিয়ে নিল। ফর্সা পা রক্তে লাল হয়ে আছে, পায়ের তালুতে বেশ খানিকটা কেটেছে। স্যাফলন ছোঁয়াতেই আহ শব্দ করে বেডশিটে খামচে ধরল ফালাক। চোখ আবার ছলছল করে উঠল। একটু জ্বালাপোড়া করবে, সহ্য করে নাও। আমি আসলে সরি, তখন তাড়াহুড়ো করতে গিয়ে। আপনার কোনো দোষ নেই, এভাবে বলবেন না প্লিজ। একটু সাবধানে চলাফেরা করবে তো। আমি খুব একটা চঞ্চল প্রকৃতির নেই, তখন কিভাবে যেন ওটা হয়ে গেল। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, পা ভেজাবে না একদমই। আচ্ছা। পায়ের এই ব্যথা নিয়ে চাচিকে গান শোনাচ্ছিলে? আসলে আমার পায়ের অবস্থা দেখে মন খারাপ করেছিল, তাই একটু মন ভালো করে দিচ্ছিলাম। বাহ, মন ভালো করার দায়িত্ব নিয়ে রেখেছো। আমার মানুষদের মন খারাপ দেখতে ইচ্ছে করে না, তাদের ভালো রাখার দায়িত্ব তো আমার। তোমার মানুষ? অন্যদিকে মুখ ঘুরিয়ে কথা বলছো কেন? আমার দিকে তাকিয়ে কথা বলা যায় না? ফালাক কিছু বলল না। নিশো ফালাকের পায়ের কেটে যাওয়া অংশটা ভালোভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিল। বক্সটা পেছনে ঘুরে টেবিলের উপর রেখে বলল, হাঁটাহাঁটি বেশি করবা না, আমি একটু বাইরে থেকে আসছি। তোয়া কল দিয়েছিল। উঠে দাঁড়ালো নিশো। বাহিরের দিকে পা বাড়াতে ফালাক বলল, আপনি প্লিজ আমার কাছে আসার সময়, মানে আমাকে পড়াতে আসার আগে সিগারেট খাবেন না, গন্ধ সহ্য হয় না আমার। আপনার গা থেকে কড়া গন্ধ আসছিল, সিগারেটের গন্ধে কেমন শ্বাস বন্ধ হয়ে আসতে চায়, আমার কাশি হয়। যদিও কাশি আমার পিছু ছাড়ে না, তবে এই পরিস্থিতিতে বেশিই হয়।
নিশো চুপচাপ দাঁড়িয়ে ফালাকের কথাগুলো শুনল, কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।